নমস্কার, আমি চৈতালি। আর আপনারা শুনছেন আলোর গল্পের আসর। নিত্য নূতন ভালো ভালো গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। গল্প পাঠ কেমন লাগছে লাইক কমেন্টস করে জানাতে ভুলবেন না। শৈশবের গল্প, বিশেষ করে স্কুল জীবনের গল্প আমাদের সবসময়ই ভালো লাগে। আজকে সেরকমই একটি গল্প পাঠ করব। এই গল্প শুনতে শুনতে হয়তো নিজেরাও নিজেদের স্কুল জীবনের স্মৃতিতে ফিরে যাব। স্মৃতি থেকে, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। নিজের বালককালের দিকে মুখ ফিরিয়ে চাইলে মধ্যে মধ্যে রাধা দাদার মুখটি উঁকি মারে। মাথায় কোঁকড়া কোঁকড়া চুল, মুখে সকৌতুক দুষ্টু হাসি। রাধা দাদা ছিলেন আনন্দময় পুরুষ। তাঁরই দু একটি ছোট্ট কথা মনে আসছে, তাই শোনাচ্ছি। রাধা দাদা আমাদের বাড়ির ভাগ্নে গোষ্ঠীর ছেলে, আমাদের প্রতিবেশী। দিব্যি ফুটফুটে চেহারা, মাথায় কার্তিকের মতো কোঁকড়া চুল, বাপ মায়ের বড় আদরের শেষ সন্তান। রাধা দাদাই আমাদের স্কুলের প্রথম সন্তান। স্কুলের প্রথম ছাত্র ভর্তির খাতাখানিও আজও আছে। তারই প্রথম পাতাতেই নম্বর 1 সংখ্যার পাশেই লেখা আছে তাঁরই নাম, শ্রী রাধাশ্যাম মুখোপাধ্যায়। একদা কোনো একটা অপরাধের জন্য মাস্টার উঠে গিয়ে রাধা দাদার চুল ধরে পিঠে গালে কিল চড় মেরে তাকে পর্যুদস্ত করে বলেন, স্ট্যান্ড আপ অন দ্য বেঞ্চ। রাধা দাদা শিক্ষকের দিকে একবার বক্র দৃষ্টিতে চেয়ে ঘাড় ফিরিয়ে দিব্যি বসে রইল। মাস্টার হাঁকলেন, ইউ রাধা শ্যাম। রাধা দাদা ঘাড় ফেরালো, স্ট্যান্ড আপ অন দ্য বেঞ্চ, স্ট্যান্ড আপ। নো। রাধা দাদা তোতলা ছিল। ইউ স্ট্যান্ড আপ। আমি বলছি রাধা শ্যাম। আপনি হন আর যিনি হন, বেআইনি অর্ডার আমি কারুর শুনবো না, জজ ম্যাজিস্ট্রেটেরও না। নে নে ভার। হোয়াট? বেআইনি অর্ডার? ইয়েস, বেআইনি অর্ডার। এবার আশ্চর্য হয়ে গেলেন মাস্টার। বেআইনি কথা? কি বেআইনি কথা? ইয়েস, বেআইনি অর্ডার। একসঙ্গে দুটো পানিশমেন্ট হতে পারে না। মেরেছেন, ব্যাস হয়ে গিয়েছে। যদি না মেরে বলতেন স্ট্যান্ড আপ অন দ্য বেঞ্চ, দাঁড়াতাম বেঞ্চের উপর। মার বেঞ্চের উপর দাঁড়ানো, দুটো পানিশমেন্ট হতে পারে না একসঙ্গে। এ আইন কোথায় আছে তা জানি না, তবে রাধা দাদার আইন সম্পর্কে ধারণাটা যে সূক্ষ্ম সত্য অস্বীকার করার উপায় কোথায়? অপরাধ যেখানে একটা, সেখানে শাস্তি তো দুটো হওয়া উচিত নয়। পেনাল কোডে অনেক অপরাধে দ্বিবিধ শাস্তির বিধান আছে। আছে দুটোর একটা বা দুটোই প্রযোজ্য হতে পারে, কিন্তু অপরাধী কথা বলতে নিশ্চয়ই পারে। যাক সে কথা। রাধা দাদা কোনো মতেই দাঁড়ায়নি সেদিন। আরও একবার রাধা দাদা এমনি আইনের বলে প্রমোশন নিয়ে নিলেন। বছর তিনেক এক ক্লাসে থেকে সে বছর শটান হেডমাস্টারের কাছে গিয়ে বললে, আইন অনুসারে আমি প্রমোশন পাবো, এবার আমি প্রমোশন নিলাম। এবার রাধা দাদা পরীক্ষাই দেয়নি। হেডমাস্টার বললেন, কি 2 বছর পরীক্ষায় ফেল করেছিস, এবছর পরীক্ষাই দিসনি, প্রমোশন নিবি কি? এবার পরীক্ষা দিলে নিশ্চয়ই পাস করতাম। শরীর খারাপ ছিল, ডাক্তারের সার্টিফিকেট দিতে পারি আমি। তাতে হেডমাস্টার মশাই বিশ্বাস করলেন। তিনি নিজেই ধরতে পারেন না গ্রামের ছেলের অসুখ খাঁটি কিনা। মেলা খেলার সময় মাথায় সাবান ঘষে গায়ে কাপড় মুড়ি দিয়ে ছেলে এসে দাঁড়ালো। স্যার, অসুখ করেছে, জ্বর এসেছে। কপালে হাত দিয়ে স্যার দেখলেন
সত্যই জ্বর বলে মনে হচ্ছে। ছুটি দিলেন। বাড়ি ফিরে মাথায় তেল দিয়ে পুনরায় স্নান করে টেরি কেটে ছোকরা সেজে সিগারেট মুখে চলে গেল মেলায়। খবরও পেলেন মাস্টার। শুনলেন বগলে রসুন টিপে ঘণ্টাখানেক বসেছিল ছোকরা। এমন বিদ্যা অনেক জানে ওরা। অসুখে অবিশ্বাস না করে মাস্টার মশাই রাধা দাদাকে বললেন, ভালো, এবছর যে তুই ভালো করে পড়াশোনা করেছিস, ক্লাস টিচারদের কাছে লিখিয়ে নিয়ে আয়। কতজনের কাছে ঘুরবো আমি? একজনের কাছে লিখিয়ে নিয়ে আয়। হেডমাস্টার জানতেন কোনো শিক্ষকই তা দেবেন না। কিন্তু তাই নিয়ে এলো রাধা দাদা। ড্রিল মাস্টার, আমাদের মাস্টার ব্রজেন্দ্র পণ্ডিতের কাছে লিখিয়ে আনলে। রাধা সেম ড্রিলে সত্যিই ভালো, এবং প্রমোশন নিলে রাধা দাদা ওরই জোরে, আইনের বলে। রাধা দাদার মধ্যে তবু তো একটি আনন্দময় মানুষ ছিল, যার জন্য আইন দেখানোটাও কৌতুক গুণে তিক্ত বা মর্যাদাহানিকর মনে হতো না। গ্রামে ফুটবল ক্লাবের পত্তন হয়ে গেল। দ্য ফুল্লোরা অ্যাথলেটিক ক্লাব, ক্যাপ্টেন সুধীর কুমার মুখোপাধ্যায়। সন্ধ্যায় ক্লাবের পত্তন হলো। রাত্রেই গ্রামের দক্ষিণ প্রান্তে বিস্তীর্ণ সমতল সবুজ প্রান্তরে মাঠ তৈরি আরম্ভ হয়ে গেল। পরদিন অপরাহ্ন আমরা দেখতে পেলাম তারা নিজেরাই কোদাল ধরে খেলার মাঠের দাগগুলি কাটছেন। দড়ি ধরে সোজা লাইন। সবুজ ঘাসের মধ্যে বীরভূমের লালচে মাটির লালচে দাগ চলে গেছে। দুপাশে গোলপোস্টও পোঁতা হয়েছে। চার কোণে চারটি লাল পতাকা উড়ছে। নতুন একটা ফুটবলও এসেছে এরই মধ্যে। কেমন করে এলো তা জানি না, তবে এসেছিল। হয়তো দিনটা ঠিক পরের দিন না হয়ে আরও একদিন পরে হতে পারে। সম্ভবত কলকাতায় লোক পাঠিয়ে আনানো হয়েছিল। গ্রামে তখন ছাত্র আর প্রাক্তন ছাত্র নিয়ে যে টিম, সে প্রায় দুর্ধর্ষ মোহনবাগান। সত্যি ওরা খুব ভালো খেলোয়াড় ছিলেন। বিশেষ করে কয়েকজন। রজনীদা সেন্টার ফরওয়ার্ড, বাঁ পা ডান পা সমানে চলে এবং পায়ের বল চলে এঁকে বেঁকে পাশ কাটিয়ে। কারও সাধ্য হয় না সে বল স্পর্শ করে, শুধু বল গোলের পাশ দিয়ে চলে যায়, এই দোষ। আর কেউ রজনীদার সঙ্গে বাজি ঠুকে এগিয়ে গেলেই তিনি বল ছেড়ে দিয়ে সরে দাঁড়ান। ওসব গুতোগুতির মধ্যে তিনি নেই। আর আছে রামগোপাল, সে সত্যই দুর্ধর্ষ। সে সবেই রাজি, তাকেই সকলের বেশি ভয়। সে উত্তর জীবনে খেলার জন্য কলকাতায় জিপিওতে চাকরি পেয়েছিল। আর আছে ওরম্বা, ফুলব্যাক। এরা ছাড়া সুধীরবাবু, কালীকিঙ্কর বাবু, এরাও ভালোই খেলেন। দিন কয়েক, বোধ হয় দিন সাতেক পরেই স্কুলের ভিক্টোরিয়া অ্যাথলেটিক ক্লাবের সঙ্গে ফুল্লোরা অ্যাথলেটিক ক্লাবের ম্যাচ হয়ে গেল। সে আমাদের কি উৎসাহ! দেবে, অন্তত ৫-৭খানা গোল দেবেই ফুল্লোরা অ্যাথলেটিক ক্লাব। রাধা দাদা খেলে না কসমিনকালে, সে ফুল্লোরা ক্লাবের উৎসাহদাতা। মোহনবাগানের ভাগ্যেও বোধ করি এমন উৎসাহদাতা দু একটির বেশি নেই। ঝিমঝিম করে বৃষ্টি নেমেছে সকাল থেকে। অপরাহ্নে খেলার আগেই প্রচণ্ড বর্ষণ হয়ে গেল। ভাগ্য মোহনবাগানের সঙ্গে মিলে যাচ্ছে। তবে মাঠ আমাদের বিচিত্র। যতই বৃষ্টি হোক পা পেছলাবে না, বরং একটু নরম হবে মাটি। খেলোয়াড়েরা বিয়ার খাওয়া ঘোড়ার মতো বোধহয় বুঁদ হয়েছিলেন। বল পেলেই ছুটবেন হলদিঘাটের চৈতকের মতো। সামনে কেবল বাধা ফুলব্যাকে গোবিন্দ মাস্টার, দ্য ওয়াইল্ড এলিফ্যান্ট। তার সকলেই চৈতকের মতো জোড়াপা, তাঁর সুরের উপর তুলে দিতে বদ্ধপরিকর। শুধু একটু কাবু হয়েছেন ঘণ্টা খানেকের মুক্ত প্রান্তরে প্রবল বর্ষণে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজে। জল কম হলে পর ঝিমঝিমির মধ্যেই এলো ভিক্টোরিয়া ক্লাবের দল। খেলোয়াড়েরা দাঁড়ালো। দেখলাম আমাদের ক্যাপ্টেন ও সেন্টার হাফব্যাক
সুধীরবাবু মাঠের বাইরে একটা বন্দুক হাতে দাঁড়ালেন। হুইসিল পড়বা মাত্র তিনি ফায়ার করলেন একটা। তারপর বন্দুকটা ফেলে ছুটে গিয়ে নিজের জায়গা নিলেন। আমাদের গোলে খেলছে রামধারী তেয়ারি, থানার হেড কনস্টেবল তার কাকা। তাকে এখানে স্কুলে পড়বার জন্য এনেছে। বেশ একটু টান থাকলেও বাংলা ভালোই বলে। লম্বা চেহারা, চেহারার অনুপাতে হাত দুখানা আবার বেশি লম্বা, আজানুলম্বিতই যাকে বলে তাই। তার নাগালের বাইরের দিকে বলের যাওয়া খুব সহজ নয়। আর এখানে এসে অবধি রামধারী এই সাধনাটি নিয়মিত করেছে। তার কাকা বীরভূমেই এ থানা ও থানা করে বেরিয়েছে। রামধারী কাকার পরিত্যক্ত বাসায় সপাকে খেয়েছে, সিদ্ধি খুঁটেছে, আর গোলে নিয়মিত গোলকিপারি করেছে। আর নিয়মিত 4th ক্লাসে পড়েছে। বোধ হয় 7-8 বছরের মধ্যে মাত্র 3টি ক্লাসে পড়া শেষ করে সে হঠাৎ একদা গেরুয়া পরে বেরিয়ে গিয়েছিল। যা খেলার কথা বলি, খেলা শুরু হলো। দুর্দান্ত খেলা। বেমক্কা বল ছুটতে লাগলো। বোর্ডিংয়ের দলই কাবু হয়েছে, কিন্তু বল গোলের দিকে যাচ্ছে না। মধ্যে মধ্যে গুঁতোগুঁতি হচ্ছে। বিলিতি মাস্টার বল ঠ্যাঙাচ্ছে, আবার আসছে, আবার ঠ্যাঙাচ্ছেন। হঠাৎ বলটা একবার হাফব্যাক লাইন পেরিয়ে চলে গেল ফুল্লোরা ক্লাবের দিকে। বল পেল ফুল্লোরা ক্লাবের হাফব্যাক। সে বলটাকে ধাঁ করে নিজেদের গোল লক্ষ্য করে মেরে দিলেন। রামধারীও আশ্চর্য, সে ধরলে না, গোল হয়ে গেল, সেম সাইড গোল। তখন বোধহয় সেম সাইড গোল গোল বলে পরিগণিত হতো না, অন্তত সে খেলায় হয়নি। ভিক্টোরিয়া ক্লাবের এরাও দাবি করেননি। ব্যাকলাইন থেকেই বলটা মারা হলো। রাধা দাদা ছুটে গিয়ে হাফব্যাককে বললে, এ কি হলো? গাধা কোথাকার! হাফব্যাকে গোলটা ভিক্টোরিয়া ক্লাবের গোল মনে করেছিল সিদ্ধির ঝোঁকে, অথবা পায়ের বেঠিকে এদিকে মারতে ওদিকে মেরে দিয়েছে। সে বললে, ওদের ফরওয়ার্ড বাঘের মতো এসে পড়েছিল, তাই আমিই মেরে দিলাম। আমি না মারলে সে মেরে দিত। কি হতো তখন? রামধারী তো ঢুলছে। রামধারী বললে, রামধারী ঢুলে না দাদা, সে ঠিক দেখেছে। ওরা মারতো, রামধারী জান দিয়ে ধরতো, কিন্তু সেম সাইড বল রামধারী ছোঁবে কোন মুখে? ছ ছ ছ, লজ্জা নাই রামধারীর? যাক, এইভাবেই প্রথম খেলা শেষ হলো। এরপর বছর কয়েক পর আবার লাগলো কলেরা। সে কলেরার আক্রমণ ভীষণ, সর্বজেলাব্যাপী। অনাবৃষ্টির বছরের পরবর্তী বৈশাখে দেশ জনহীন। কলেরা লাগলো আগুনের প্রতাপে। প্রখর গ্রীষ্মে খড়ের চালের গ্রামে আগুন লাগলো যেন। ধাত্রী দেবতায় এই মহামারীর ছবি আছে, এক বিন্দু অতিরঞ্জিত নাই। ডোমফার্মে ফেলাডোমের বউ কলেরায় আক্রান্ত হয়ে পড়ে আছে। বাড়ির সকলে পালিয়েছে। দেখেছি শকুনের পাল বসে আছে ভাঙা পাঁচিলের উপর। এবার মনকে বাঁধলাম, পালাবো না। এই কি জীবন! শুধু পালাবো না নয়, সেবা সঙ্গের আমিই তখন সম্পাদক। সেবার স্বাদ আমি তখন পেয়েছি। বিবেকানন্দের মূর্তি চোখের সামনে ভাসত। এর একটা আরম্ভ আছে। মনে মনে যেটা আরম্ভ হয় মাটির তলায় বীজের অঙ্কুরিত হওয়ার মতো, সে বৃত্তান্ত অপ্রকাশিতই থাকে। এই প্রকৃতির নিয়ম। তার প্রকাশের দিন থেকেই তার ইতিহাস হয় শুরু। সেই শুরুর কথাই বলি। আমাদের সেবা সঙ্গের 2টি বিভাগ ছিল। একটি হলো মুঠির চাল সংগ্রহ করা। আমার আগে এটি চালাতেন রাধা দাদা। চাল তুলে জমা রাখতেন এক বড় দোকানির দোকানে। চাল কেনা বেচার কারবার ছিল তার, শর্ত ছিল প্রয়োজন মতো তিনি দেবেন। তখন এমন অবস্থা ছিল না দেশের, অনাহার এমন ছিল না। ভিক্ষুক যারা ছিল তারা ছিল পেশাদার ভিক্ষুক। মাঝে মাঝে অসুস্থ লোকের সংসারে অভাব ঘটত, সেবা সঙ্গ থেকে তাকে সাহায্য দেওয়া হতো। 5 সের 10 সের
বছরে চাল আদায় হতো 15-20 মণ। এর মধ্যে 5-7 মণ রাধা দাদা খরচ করতেন গ্রামের 24 প্রহরে। রাধা দাদা ওর পান্ডা ছিলেন, মদ মাংস সবই খেতেন। শাক্ত বংশের সন্তান রাধা দাদার ওটা ছিল আনন্দ বিলাস। হরিনাম সংকীর্তন, কীর্তন হতো, লোকে শুনতো। রাধা দাদা পোয়াখানেক গাঁজা এনে হামানদিস্তের মধ্যে ফেলে ছেঁচতেন আর লোককে ডেকে খাওয়াতেন। ভালো তামাক থাকতো, তার সঙ্গে মেশাতেন। যে গাঁজা খেতে আপত্তি করত তাকে এই তামাক খাওয়াতেন। বেশ, তামাক খাও, খাস বালখানায় তামাক। যে যেত সে কিছুক্ষণ পর ভাম হয়ে যেত। রাধা দাদার এক খুড়ো কলকাতায় রাইটার্স বিল্ডিংয়ে চাকরি করতেন। তিনি গরুর গাড়িতে আমগুদর গিয়ে ট্রেন ধরবেন, কলকাতায় আসবেন। রাধা দাদা তাকে বললেন, সে কি হয়, গাঁয়ে 24 প্রহর হচ্ছে, আপনি চলে যাবেন? দূর হ, কি সব যাচ্ছে তাই কীর্তন এনেছিস, বেশ তামাক খেয়ে যান। 24 প্রহরের ভান্ডার ঘরের সামনে গাড়ি আটকে কথা বলছেন রাধা দাদা। বালাখানার তো তামাক। খুড়ো ঠিক না জানা ছিলেন না রাধা দাদার কীর্তিকলাপ, কিন্তু তার সঙ্গে রাধা যে রহস্য করবে এ ধারণা তার ছিল না। তামাক খেলেন তিনি। রাধা দাদা গাড়োয়ানটাকেও খাওয়ালেন, পুরো একটি কলকে সেজে তাকে দিলেন। রথি কাত হলো না, সারথি কাত হলো। সে সেইখানেই শুয়ে পড়ে বললে, সেই ভালো গো বাবু, কাল পরশু যাবেন। আমি মশাই আজ পারবো না, গরু দুটোকে 4 আঁটি খড় দিয়ে গো বাবা, আমি ঘুমুচ্ছি। খুড়ো গাড়োয়ানকে ঠেলা দিয়ে বললেন, এই এই বেটা ওঠ, এই। সে বললে, ভাড়া তো নিই নাই গো, যে চলতে বললেই চলে যেতে হবে আমাকে, যাব না। খুড়ো এবার পায়ে করে ঠেলা দিলেন। গাড়োয়ান খিলখিল করে হেসে উঠে বললে, কি যে কাতুকুতু দিচ্ছেন মাইরি। খুড়ো মাথায় হাত দিয়ে বসলেন। রাধা দাদা তাকে এবার কীর্তনের আসরে টেনে এনে বসিয়ে সিগারেট দিয়ে বললেন, একটু কীর্তন শুনুন, আমি মাথায় জল টল দিয়ে ব্যাটাকে খাড়া করছি না হয়। চমৎকার নেভিকার টোবাকোর হাতে পাকানো সিগারেট। রাধা দাদা তাতেও ভিএম করে রেখেছেন। সিগারেট খেতে খেতে খুড়ো মশাইয়ের কীর্তনের ভাব লাগে, মাথা দোলে। কিছুক্ষণ পর রাধা দাদা এসে বললেন, ব্যাটাকে টেনে তুলেছি কোনো রকমে। খুড়ো রাধার পিঠে চাপড় মেরে বললেন, বাবা, আচ্ছা কীর্তন এনেছিস, বহুত আচ্ছা। ও ব্যাটাকে আর টানিস না, যাবো না আজ, গাইছে ভালো, শুনি। রাধা দাদা আবার একটা সিগারেট তাকে খাইয়ে এসে ভান্ডারের দাওয়ায় বসেন, দোসরা লোক খোঁজেন। আজকের গল্প এখানেই সমাপ্ত। গল্প পাঠ কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ।